আচ্ছা, সাজানো স্ক্রিপ্ট এটা আপনি আপনি কেউ যদি বলে এটা সাজানো স্ক্রিপ্ট, আপনারা জানেন যে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী, চাঞ্চল্যকর, লোমহর্ষক, নিন্দনীয় একটা ঘটনা রংপুর শহরে ঘটেছে, যা নজিরবিহীন। আসলে আমরা রংপুরের যে যতদূর ইতিহাস আমরা জানি, এরকম এক পরিবারের চারজনকে নৃশংসভাবে খুন করে পরিবারটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা আগে ঘটেনি। তো আমরা ঘটনাটা জানার পর থেকেই আমাদের সিনিয়র স্যারদের তত্ত্বাবধানে কাজ শুরু করি, এবং কাজ শুরু করার আর কয়েক ঘন্টার মধ্যে, অচিরেই বলবো আমি, মানে মৃতদেহটা ওখানে থাকা অবস্থাতেই আমরা একটা গুরুত্বপূর্ণ লিড পাই। এবং লিড আমরা পাই ওখান থেকেই, স্থানীয় জনগণই আমাদেরকে সহযোগিতা করেছিল। তাদের কাছ থেকে আমরা কিছু সূত্র পাই, যে সূত্র অনুসারে আমরা এখানে দুইজনকে আটক করেছিলাম, যে দুইজন পরবর্তীতে আমাদের কাছে তাদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টা অকপটে স্বীকার করে। তো তারপর থেকে আমরা তাদেরকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারা এক পর্যায়ে একদম ইন ডিটেলস আমাদের কাছে বলে। তো এই বিষয়টা আমরা গণমাধ্যমকে পরবর্তীতে কমিশনার স্যার জানিয়েছিলেন। তো এর পরবর্তীতে তাদেরকে ওই দিন বিকালেই, অর্থাৎ শনিবার বিকেলেই আমরা তাদেরকে আদালতে সোপর্দ করি। তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে প্রায় 5 থেকে 6 ঘন্টা নিয়ে তাদেরকে জবানবন্দি নিয়েছেন। জবানবন্দি নেওয়ার পরে তারাও সেখানেও এই ঘটনার সাথে জড়িত থেকে তারা যে একে অপরের যোগসাজশে এই 4টা খুন করেছে সেটা তারা স্বীকার করেছে, এবং তারপরে তাদেরকে আমরা জেল হাজতে প্রেরণ করেছিলাম। এখন আমরা ঘটনার যে মূল বিষয়টা, এটা অলরেডি উদ্ঘাটন করেছি। কিছু কিছু ছোট ইস্যু আছে যেগুলো আমরা এখনও রিসলভ করতে পারিনি। আর তদন্ত বিষয়টা একটা টোটাল একটা চলমান প্রক্রিয়া। এটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যেটা শেষ হয়েছে। এমনকি শেষ হওয়ার পরেও যদি নতুন কোনো ক্লু আসে, নতুন কোনো ইস্যু যদি আসে, সেটা পরবর্তীতে বিচারের পর্যায়ে গেলেও এটা যুক্ত করা সম্ভব হয়। তা আমরা যেটা করছি এটা পুরাটাই সায়েন্টিফিক প্রসিডিউর অনুসরণ করেই করছি। আর ডিএনএ স্যাম্পলের যে বিষয়টা, এটা কিছু কিছু স্যাম্পল আমাদের কাছে রাখা আছে। এখানে আসলে ডিএনএ আছে কি না এই বিষয়টা আগে আমাদের কনফার্ম হতে হবে। তার পরবর্তীতে আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নেব। অনুমতি সাপেক্ষে বিজ্ঞ আদালত যদি অনুমতি দেন, তাহলে আমরা এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যা করা লাগে সেগুলো করব। এটার একটা জটিল প্রসিডিউর আছে সেটা। তবে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্টটা পেলে পরেই আমরা মোটামুটি মামলাটার একটা সিনপসিসে আমরা দাঁড় করাতে পারবো, একটা জিস্ট দাঁড় করাতে পারবো যে মামলাটা কোন দিকে যাচ্ছে। আমরা স্থানীয় সোর্স থেকে জানতে পারি যে সিদ্ধার্থ ওর শরীরে কিছু আঁচড়ের দাগ আছে, এবং সে এই আঁচড়ের দাগ নিয়ে কোনো একটা ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য গেছে। তো তখন এইটা একটা বড় লিড ছিল আর কি, এই সিদ্ধার্থের শরীরের আঁচড়ের দাগটা। এবং পরবর্তীতে যখন এই লাশগুলো আমরা পেলাম, এই লাশগুলো উদ্ধারের এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের কাছে স্থানীয় সূত্র থেকেই কিন্তু এই লিডটা আসে। তো তখন আমরা তাকে যখন হেফাজতে নেওয়ার পরে তার শরীর পরীক্ষা করে কিন্তু আমরা এই দাগগুলো পেয়েছি। এবং পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে তখন বিভিন্ন ধরনের আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে, যেটা ফুটবল খেলতে যে হয়েছে অমুক তমুক। ফুটবল খেলতে যে শরীরে আঁচড় লাগার কোনো কারণ দেখি না। তাও যদি এটা তার শরীরের গলায় আঁচড় ছিল, কপালে আঁচড় ছিল, যখন আমরা জিজ্ঞাসা করলাম যে কপালে আঁচড় হয়েছে কেন, আর বললো যে ফুটবলে হেড দিতে যে হয়েছে। এখন ফুটবলে হেড দিতে যে কীভাবে আঁচড় পড়ে এটা আমাদের বোধগম্য না। তা এইটা ছিল ওর একটা অন্যতম আর কি এই ব্রেকিং পয়েন্ট আর কি, যে এই জায়গাতেও ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারেনি। আর আসলে ফুটবল খেলতেও যায়নি ও ওই সময়টাতে, যে সময়টাতে ফুটবল খেলতে যাওয়ার কথা বলছে, সেই সময়টাতে আসলে সে স্যারের বাড়িতেই অবস্থান করছে। আচ্ছা, যাওয়ার সময় ওরা ছাদ দিয়েই বের হয়েছে। ছাদ দিয়ে যে পথে ঢুকেছিল ছাদ, তারপর পাশে যে দেবুদের বাড়ি, ওই বাড়ি দিয়ে বের হয়ে ওই সিঁড়িতে, দেবুদের বাড়ির সিঁড়ি দিয়েই বের হয়ে চলে গেছে আর কি। আর এখানে সবচেয়ে বড় বিষয়টা, আমাদের যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে এদের স্বীকারোক্তি মূলে এই গহনাগুলো উদ্ধার করা। ও আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছিল যে এই গহনাগুলো তারা প্রথমে নিয়ে একটা জায়গায় রাখে, তারপরে নিয়ে যে ওই যে পূর্ণিমা কাকির বাড়িতে বালুর নিচে পুঁতে রাখে। তো পরবর্তীতে আপনারা দেখছেন যে এটা শত শত লোকের সামনে আমাদের টিম এটা সিজার করেছে, জব্দ করেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় অথেন্টিক প্রমাণ যে এই ঘটনা তারা ঘটিয়েছে।
যার নিকটতম প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তাদের ফোন 3 দিন ধরে বন্ধ, তাদেরকে একটা নৈতিক দায়িত্ব ছিল না যে ফোন বন্ধ, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, বিষয়টা কী হলো একটু দেখি। এটা আমি এখানে তার প্রতিবেশীদের সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন তুলব, এটা আইন শৃঙ্খলার বিষয় না, এটা তার আত্মীয় স্বজনের যে সামাজিক দায়বদ্ধতা, নৈতিক দায়বদ্ধতা আছে, এই গ্রাউন্ড থেকে আপনারা এই প্রশ্নগুলো তাদেরকে করতে পারেন। এটা আসলে আমাদের সিসিটিভি ফুটেজ আপনারা আসলে ওখানে ওই মন্দিরে একটা সিসি ক্যামেরা ছিল, এটা আউট অফ অর্ডার নষ্ট। আর সামাজিক বাসা যোগাযোগ ছিল, মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখছি, এটাও একটু দূরের ফুটেজ আর কি। ফুটেজগুলো কি আপনারা নিতে পারছেন? আমরা আসলে ভাই তদন্তটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটার কিন্তু ওই পুলিশ রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু তদন্ত চলতে পারে। আমার পরনে ওই দিন মোটামুটি সকাল 7টা-8টা পর্যন্ত ওই শার্টটাই ছিল। আর যখন আমরা তাকে অ্যারেস্ট, মানে আমাদের হেফাজতে নিই, অ্যারেস্টটা আসলে বলতে চাচ্ছি না, আর ওইটা পরে দেখানো হয়েছে, হেফাজতে নেওয়ার সময় আমরা যে প্রথম ছবি তুলি, সেই ছবির মেটাডাটা সহকারে আপনাদেরকে আমি দেখাতে পারি যে এরা ওই সময় ওই দুইজন, একজন ওই শার্ট আর একজন আর একটা গেঞ্জি পরে বসে আছে। পরিবারের পক্ষ থেকে দাবি করছে, পরিবারের পক্ষ থেকে দাবি করছে তার ছেলে নির্দোষ। যে 4টা মার্ডার করছে সেই পরিবারের লোকের কথার দাম থাকতে পারে, আর আমাদের কথার দাম থাকতে পারে না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুগ্ধকে ধরা এটা একটা আমাদের ডিবি টিমের একটা অসাধারণ সাফল্য, এটা আমরা প্রশংসার দাবিদার। আপনি খালি চিন্তা করে দেখেন, একটা ছেলে ওই গভীর রাতে তার পরিচিত এলাকা, তার পাড়ার মধ্য থেকে, তার নিজের বাড়ি থেকে গেট ভেঙে পালায় গেল। তারপর আমার লোকজন এরা 1 ঘন্টা চেস করছে, তাকে চেস করতে 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 একটা পর্যায়ে যে তাকে ধরছে। সিদ্ধার্থর বাড়িটা তো স্যারের বাড়ির সংলগ্ন, কিন্তু সে বাড়িতে ছিল না, সে অন্য আর একটা বাড়িতে ছিল। এই যে আমি আপনাদেরকে পজিটিভলি বলতে পারি, আমি প্রথম ওই পিওতে গেছি, আমি দরজা ভাঙছি ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে, আমি প্রথম ওই রুমের মধ্যে ঢুকছি। এটা একদম আমি, কিন্তু এটা সবাই জানে, আপনারা অনেকেই ওখানে ছিলেন। সুতরাং পুলিশের চেয়ে বেশি এই বিষয় নিয়ে আর কেউ জানে না। সুতরাং কেউ যদি শুধুমাত্র হাইপোথিসিসের ভিত্তিতে এই কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করায়, তারা নিজ দায়িত্ব করতেই পারে, সবার মত প্রকাশের অধিকার আছে, কিন্তু ফ্যাক্ট আমরা আপনাদেরকে জানাচ্ছি। আর আমরা আবারও বলবো যে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আচ্ছা, সাজানো স্ক্রিপ্ট, এটা আপনি কেউ যদি বলে এটা সাজানো স্ক্রিপ্ট, তাহলে একটু তাকে আহ্বান জানাবো, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ব্যাখ্যা দিব, তারপর আপনি বলবেন যে এটা সাজানো স্ক্রিপ্ট কিনা। আমরা দেশে বিদেশে, আমি পার্সোনালি বহু সাংবাদিকের সাথে কথা বলেছি। আমাকে স্পেন থেকে ফোন করা হয়েছে, আমাকে ভারত থেকে ফোন করা হয়েছে, তারপর আমাদের যারা বাংলাদেশের লোকজন যারা বিভিন্ন জায়গায় আছেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির লোকজন, তারাও আমাকে বিভিন্নভাবে নক করেছেন। আমি সবাইকে ধৈর্য সহকারে ব্যাখ্যা দিয়েছি যে এখানে এই ধরনের প্রশ্নটা একদম অবান্তর। আপনি শুধু একটা বিষয় বিবেচনা করবেন, সেটা হচ্ছে যে তাদের স্বীকারোক্তি অনুসারে এই যে গহনাগুলো উদ্ধার হলো, এই বিষয়টাই কিন্তু সকল ধরনের ষড়যন্ত্র তত্ত্বের ইতি ঘটায় দিতে পারে। মোবাইল ফোন ওই পরিবারের 4টা সিমের সন্ধান আমরা পেয়েছি, সেটা আমরা ঘটনাস্থলে যাওয়ার পরেই আমরা এটা সংগ্রহ করেছি। এবং আপনারা হয়তো জানেন, আমাদের সায়েন্টিফিক তদন্তের শুরুটাই হচ্ছে মোবাইল কল লিস্ট দিয়ে, সিডিআর বলে এটাকে, কল ডিটেল রেকর্ড। আমরা তাৎক্ষণিকভাবে ওখানে বসে থেকেই এই 4টা মোবাইলের সিডিআর এনেছি। একটা হচ্ছে স্যারের 2টা মোবাইল, একটা জিপি, একটা টেলিটক, ম্যাডামের একটা মোবাইল, এটা রবি, আর মেয়েটার একটা মোবাইল ছিল, এটা একটা জিপি। তা এই 3টা মোবাইলের সিডিআর আমরা তাৎক্ষণিকভাবে নিয়ে আসি। আনার পরে আমরা আসলে ওখান থেকে কোনো ক্লুই পাইনি, কারণ এই ফোনগুলো লাস্ট কল যেটা ছিল সেটা ওই দিন, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল থেকে আর কোনো কল ছিল না। স্যারের টেলিটক নাম্বারে রাত 8:30টার দিকে একটা কল ছিল, সেটা ম্যাডামের কলই ছিল। সুতরাং এই বিষয়গুলো আমরা অ্যানালিসিস করে আমরা এটা থেকে কোনো তথ্য পাইনি। এখন যে 2জন অভিযুক্ত আটক হয়েছে, এই 2জন অভিযুক্তের মোবাইল নম্বরও আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। তা এই কল ডিটেল রেকর্ডগুলো আমরা বিশ্লেষণ করলে পরে হয়তো আমরা আরও কিছু যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর আমরা জবাব পেতে পারি। যে 4টা ফোনের কথা বলা হয়েছিল, যিনি হচ্ছে পূজা চক্রবর্তী, ভিকটিমের বোন, উনি বলছিলেন যে 4টা ফোনেই তিনি ফোন করেছিলেন এবং বাটন ফোন 5ম শ্রেণী পড়ুয়া প্রিয় ব্যবহার করে, সেটাও সে বলেছে। আপনার 3টা ফোন জব্দ করেছেন বলতেছেন, এবং কমিশনার স্যার ব্রিফিংয়ে বলেছিলেন যে 2টা ফোন ডিটেইলসের পাউডার দিয়ে চেষ্টা, তাহলে আর একটা ফোনের অবস্থান, এই বিষয়ে আমরা ফোনের অবস্থানগুলো বিষয় সেটা হচ্ছে যে আগামী চক্রবর্তী, সে তার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে মেসেঞ্জার গ্রুপ থেকে এরকম একটা পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, এবং সেটা শুক্রবার ভোর 5:45 কি 54 মিনিট। আচ্ছা, ঠিক আছে, এটাও আমি বলছি।
আসলে এই যে আমি আপনাকে যে 4টা মোবাইল নম্বরের কথা বললাম, এই 4টা আমরা পেয়েছি, ওখানে সেট 3টা উদ্ধার হয়েছে, এটা আমাদের কমিশনার স্যার বলেছেনই। তা এর পরবর্তীতে যে বিষয়টা আসছে যে আগামী চক্রবর্তীর যে একটা স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি, তার কোনো বান্ধবী এই সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। তবে আমি তার কাছে আহ্বান জানাবো, আসলে তদন্ত তো এখানে একমাত্র পুলিশ করছে, হয়তো আর কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো এজেন্সির ছায়া তদন্ত করতে পারে। তা উনি এই যে স্ক্রিনশটটা যে আগামীর যে এইটা উনি আমাদেরকে দিতে পারতেন, এটা আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যম দিয়ে, উনি যেন একটু আমাদের সাথে যোগাযোগ করেন। আর যে বিষয়টা যে ফোনটা অ্যাক্টিভ ছিল, ও এটা থাকতে পারে। আর আমরা কিন্তু আপনাদেরকে হত্যাকাণ্ডের বিষয়ে যে বিবরণটা দিয়েছি, সেটা হচ্ছে যে 2জন যে আমাদের কাছে যে জবানবন্দি দিয়েছে, বক্তব্য দিয়েছে, এদের জবানবন্দিটাই হচ্ছে ভিত্তি, এবং তাদের জবানবন্দিতে সত্য মিথ্যাটা আমরা ওখানে যে সার্কামস্ট্যান্সেস ছিল, অবস্থানটা ছিল, পরিবেশগত যে বিষয়গুলো ছিল, এইগুলো দেখেই কিন্তু আমরা ওদের কথাটাকে একটু ক্রস চেক করে সেইগুলোই আপনাদেরকে বলেছি। এটা তো আসামিদের বক্তব্যের প্রেক্ষিতে এর বাইরে কিন্তু আসলে পিন পয়েন্টে বলা সম্ভব না যে কোন সময়টাতে খুন হয়েছে, এটা বলা সম্ভব না। এটা পোস্টমর্টম রিপোর্টে যদি পোস্টমর্টম করে ডাক্তার যদি সুনির্দিষ্টভাবে বলেন যে এই টাইমটা, তখন সেটা আমরা আপনাদেরকে আলাদাভাবে জানাই। আপনাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে দীর্ঘ সময় লাশ সেখানে পড়ে থাকার কারণে পছন্দ হয়েছে, এবং যে শ্বাসরোধ করে যে হত্যা, এই কারণে হচ্ছে মুখের বিভৎস চেহারা বা হচ্ছে চোয়াল ভেঙে যাওয়ার কথা। কিন্তু আমরা ময়নাতদন্তের পরে যেটা শুনলাম যে আসলে চোয়াল ভাঙেনি, বিশেষ করে আগামী যে চোয়াল ভাঙার কথা বলছে সেটা ভাঙেনি। এরকম 2 রকমের কথাটা কেন? আচ্ছা, এটা 2 রকমের কথা, এটাও বলা যাবে না, কারণ আমরা যে প্রাথমিকভাবে যে লাশের অবস্থাটা দেখেছিলাম, আপনারা নিজেরাও দেখেছেন, একটা বীভৎস দৃশ্য ছিল। এখন ওই অবস্থায় কিন্তু কনক্লুসিভলি বলাও সম্ভব না যে ওই কী অবস্থায় ছিল। এটা আসলে পোস্টমর্টম ডাক্তাররা সুনির্দিষ্টভাবে বলবেন, এবং তাদের যে মতামতটা এটাই আমরা আমাদের যে পুলিশ রিপোর্ট ওইটাতে উপস্থাপন করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদের বিষয়টা, আচ্ছা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে যে আমাদের কাছে যে প্রদত্ত জবানবন্দি যে ওই 2 অভিযুক্ত দিয়েছে, তা সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছে যে ওখানে তারা একটা প্লাস পায়, এবং ওই প্লাস দিয়ে তারা মিটারের সামনে থেকে বিদ্যুতের লাইনটা কেটে দেয়। এবং পরবর্তীতে আমরা অন্যান্য টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের সাথে মত বিনিময় করে যেটা জানতে পেরেছি, এটা করলে ওই পোল থেকে হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। এরা হচ্ছে ওই বাসায় অবস্থানকালীন সময়েই করেছে এটা। আর আপনারা যে স্ক্রিনশটের যে বিষয়টা উল্লেখ করছেন যে বাসায় বিদ্যুৎ ছিল না, এটা আসলে ভেরিফাই না হয়ে আমরা এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে পারি না। আচ্ছা, এই ফোনগুলো আলামত হিসেবে জব্দ আছে, আর ফোনগুলো পানির মধ্যে চোবানো ছিল, তো এখন ওইটা থেকে কোনো ডাটা এক্সট্রাক্ট করা এটা একটু মেসেঞ্জার, হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আর কি, এটা খুব ডিফিকাল্ট হবে আর কি বিষয়টা। কমিশনার স্যার সেদিন প্রেস ব্রিফিং এ যে বিষয়গুলো বলছিলেন, বিশেষ করে যে খেজুর, তারপর হচ্ছে শশা, এবং হচ্ছে যে হাতের যে চুড়িটা পাওয়া গিয়েছিল, এবং সেই চুড়িটা পোড়ানো, আগুনে পোড়ানো ছিল, এসব আলামত দেখে আপনারা ডিএনএ করে। আচ্ছা, এটা আসলে যে আলামতগুলো ওখানে পাওয়া গেছে, এই আলামতগুলো আমরা আসলে কমিশনার স্যারের ব্রিফিংটা একদম প্রাথমিক পর্যায়ে করা। তা আমরা এই স্যাম্পলগুলো আমাদের কাছে রাখা আছে, সব স্যাম্পলই আমাদের কাছে রাখা আছে। না, ডিএনএ করা হয়নি। ডিএনএ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ডিএনএ স্যাম্পল দেখে কিভাবে বোঝা গেল? স্যারের তো বক্তব্য সেই দিয়েছিল যে আলামত দেখে তারা আসামি শনাক্তের সহজ। হ্যাঁ, আসামি শনাক্ত সহজ হয়েছে কি, যে ওখানে স্যার এটা বলতে চেয়েছেন যে ওখানে ইয়াবা সেবনের সরঞ্জাম ছিল। তা ইয়াবা সেবনের সরঞ্জাম যখন থাকে, তখন কিন্তু আমাদের যে টার্গেট গ্রুপ সেটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে যায়। যে টার্গেট গ্রুপ সংক্ষিপ্ত হয়ে যায় বলতে যে ইয়াবা সেবীরাই এই কাজটা করতে পারে, এটা কিন্তু আমরা তখন একটা ধারণা করতে পারি। পরবর্তীতে কিন্তু এটা আমাদের কিন্তু মিলে গেছে যে ওখানে ইয়াবা সেবীরাই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আমরা এমন কোনো এভিডেন্স বা এমন কোনো তথ্য প্রমাণ পাইনি যার দ্বারা বলা যায় যে এই 2 জনের বাইরেও কেউ জড়িত থাকতে পারে। তবে আমরা সবার কাছে আহ্বান জানাবো যে কারোর কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে, শুধু তথ্যের জন্য না, কোনো হাইপোথিসিস না, যদি কারোর কাছে কোনো তথ্য থাকে যে এরাও এর সাথে জড়িত থাকতে পারে, তাহলে আমাদেরকে একটু জানাবেন। যদি যে কোনো মাধ্যমে জানাতে পারেন, যে কোনো মাধ্যমে জানাতে পারেন, আপনাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।